এখন চলে যাই আমরা আগে ছবিতে, যে ক্লক জেনারেটর জিনিসটা কিভাবে কাজ করে। এই যে ক্লক জেনারেটরটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ক্লক জেনারেটরের কাজ কি? ক্লক জেনারেটরের কাজ হচ্ছে সে আমাদেরকে ক্লক সিগন্যাল দিবে। এই হচ্ছে ক্লক জেনারেটরের মেইন কাজ। এখন এই ক্লক জেনারেটরটার মধ্যে আমাদের ৩টা ব্লক আছে। ৩টা ব্লক কি কি? একটা ব্লককে আমরা বলতেছি হচ্ছে রিসেট ব্লক, একটা ব্লক হচ্ছে আমাদের ক্লক জেনারেট করার জন্য ক্লক ব্লক, আরেকটা হচ্ছে রেডি ব্লক। এই ব্লকের কাজ কি? এই ব্লকের কাজ হচ্ছে যে সে আমাকে বলবে যে আমার এখন যে ক্লক জেনারেটরটা আছে সেটার মাধ্যমে আমি বলবো যে আমার আসলে এই জেনারেটরটা এখন কাজ করার জন্য রেডি কিনা, কিংবা আমার হচ্ছে ধরেন ক্লক পাস দিচ্ছে, এখন আমার দরকার হচ্ছে আবার রিসেট করে নতুন করে ক্লক জেনারেট করা। তখন আমরা কি করব? এই রিসেট পিনের কাজ করব। আর যদি আমার নরমালি হচ্ছে ক্লক পাস দেওয়ার প্রয়োজন হয় 8086 এর মধ্যে, তখন আমরা শুধুমাত্র এই ক্লক ব্লকের মধ্যে যে ক্লকটা আছে সেটা দিয়ে কাজ করব। তাহলে মোটামুটি আমাদের এই ৩টা ব্লক নিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের ক্লক জেনারেটর। তাহলে এই যে প্রথম যে ব্লকটা আছে নিচে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে রেডি ব্লক। এখন রেডি ব্লকের দিকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে রেডি ব্লকের মধ্যে আছে হচ্ছে এখানে 5টা পিন। প্রথম পিনটা হচ্ছে RDY1, এটা দিয়ে বোঝানো হয়েছে যে সে আসলে একটা রেডি পিন, মানে হচ্ছে আমাদের এখন কাজটা রেডি সিগন্যাল জেনারেট করার জন্য আমরা হচ্ছে এই RDY1 আর RDY2 এই দুইটা ব্যবহার করব। আর AEN দিয়ে বোঝানো হয়েছে আমার অ্যাড্রেস এনাবলার। তাহলে হচ্ছে এখন আমি কোন অ্যাড্রেসটা নিয়ে কাজ করব সেই দুইটা এনাবল করার জন্য হচ্ছে আমরা কি করব? এই দুইটা পিনকে ব্যবহার করব। তাহলে ওই অ্যাড্রেসের মধ্যে যেই ইনফরমেশন গুলো আছে সেগুলো যদি আমার কাজ করার জন্য রেডি থাকে, তখন আমরা কি করব? এই পিনগুলো নিয়ে কাজ করব। আর সিং দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের এটা সিনক্রোনাইজেশন যদি আমি করতে চাই, যে আমার রেডি ব্লকে যেটা আছে সেটা হচ্ছে এখন সিনক্রোনাইজড ওয়েতে আমাকে হচ্ছে সিগন্যাল পাস করবে। তখন আমরা কি করব? এই সিগন্যালের মধ্যে দিয়ে ভ্যালু পাস করব। এই মোটামুটি হচ্ছে আমার এই উপরের রেডি ব্লকের 5টা পিনের কাজ। আর এখান থেকে এই সবগুলা পিন থেকে আমি আউটপুট হিসেবে পাবো হচ্ছে একটা রেডি সিগন্যাল, যে আমাকে আসলে বুঝাবে যে আমার এখন আসলে ক্লক জেনারেটরটা কাজ করার জন্য রেডি। আচ্ছা, এরপরেরটা হচ্ছে আমাদের ক্লক ব্লক। এই ব্লকের মাধ্যমে আমরা হচ্ছে ক্লক পালস গুলাকে জেনারেট করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিস্টাল অসিলেটর বলতে একটা জিনিস আছে, যার সাথে হচ্ছে দুইটা পিন কানেক্ট করা। একটা হচ্ছে X1 আর একটা হচ্ছে X2। এই যে ক্রিস্টাল অসিলেটর আছে, অসিলেটরের কাজ হচ্ছে আমাকে সে ফ্রিকোয়েন্সি জেনারেট করে করে দিবে। তাহলে সে হচ্ছে কি করবে? আমাকে ফ্রিকোয়েন্সি জেনারেট করবে কার মাধ্যমে? আমি যে দুইটি ইনপুট পিন রাখছি X1 আর X2, এই দুইটার ইনপুট থেকে নিয়ে সে হচ্ছে আমাকে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করে দিবে। এই হচ্ছে তার কাজ। আর হচ্ছে এখান থেকে আরেকটা পিন গেছে আমরা দেখতে পাচ্ছি, এই পিনটার নাম হচ্ছে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি পিন। এখান থেকে কি হয়? আরেকটা ফ্রিকোয়েন্সি আমি পাস করলাম। তাহলে আমার এখান থেকে ক্রিস্টাল অসিলেশন থেকে একটা ফ্রিকোয়েন্সি আসবে, আরেকটা আসতেছে হচ্ছে আমার এক্সটার্নাল ডিভাইস থেকে, এই দুইটা থেকে একটা ফ্রিকোয়েন্সি আসলো। এখন মাল্টিপ্লেক্সারের কাজ কি? মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে আমার যদি দুইটা ইনপুট থাকে, আমি যে ইনপুটটাকে সিলেক্ট করব আমি আউটপুটে সেই ইনপুটটাকেই পাবো। এটা হচ্ছে ডিএলডি তে আমরা পড়ে আসছি যে মাল্টিপ্লেক্সার এই কাজ করে। সেই জন্য এই পিনটার কাজ হচ্ছে সিলেক্ট করার জন্য আমরা ব্যবহার করি। আমি এফ দিয়ে বুঝাচ্ছি যে আমি কি আসলে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সিটাকে ব্যবহার করব, আর সি দিয়ে বোঝানো হচ্ছে যে আমি কি ক্রিস্টাল অসিলেটর থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসছে সেটাকে ব্যবহার করব। আমি যদি 1 দেই তাহলে আমার এক্সটার্নাল ফ্রিকোয়েন্সিটাকে আমি চুজ করব এখানে, আর যদি আমি এখানে 0 দেই তাহলে সে কি করবে? ক্রিস্টাল অসিলেটর থেকে যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটাকে ব্যবহার করবে। এই হচ্ছে এতটুকুর কাজ। এই ফ্রিকোয়েন্সি গুলো সে জেনারেট করে, এবং এই সি সিঙ্ক মানে হচ্ছে ক্লক সিঙ্ক। তাহলে সে হচ্ছে এখান থেকে আমাকে, যাতে আমার যে ফ্রিকোয়েন্সি গুলো আমি পাচ্ছি সেগুলো যাতে সিনক্রোনাইজ ওয়েতে আসে, সেই জন্য আমরা এখান থেকে সি সিঙ্ক এই পিনটা ব্যবহার করতেছি। তাহলে এই পিনটা আসার পরে সে কি করবে? আমার এখান থেকে যে রেজাল্টটা আসবে, এই সিনক্রোনাইজেশন এসে কি করবে? এটাকে 3 দিয়ে ভাগ করবে। 3 দিয়ে ভাগ করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আউটপুট পিনে আসছে 3টা ইনফরমেশন। একটা হচ্ছে ওএসসি, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে অসিলেশন। অসিলেটরের কাজ কি? যে আমি এই যে ক্রিস্টাল অসিলেটর থেকে যে আউটপুটটা পাইছি সেটা দেখেন ডিরেক্টলি নট হয়ে আমাকে এই জায়গায় রেজাল্টটা দিচ্ছে। তাহলে এটা আসলে আমার হচ্ছে কি ইনভার্স অফ ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা। আর এরপরে হচ্ছে দুইটা ক্লক পালস এখানে আছে, একটা হচ্ছে নরমাল ক্লক, আরেকটা হচ্ছে পেরিফেরাল ক্লক। পি দিয়ে বোঝানো হচ্ছে পেরিফেরাল। এখন এই যে নরমাল ক্লক যেটা আছে সেটা আপনারা দেখেন, এটা রেজাল্ট আসতেছে কোত্থেকে? এই রেজাল্ট আসতেছে হচ্ছে এই যে ডিভাইড বাই 3 আছে, সেই ডিভাইড বাই 3 এর নট করে আমরা হচ্ছে এটার রেজাল্টটা পাচ্ছি এই ক্লক পালসের। তার মানে আমি সিনক্রোনাইজেশনের জন্য যে ভ্যালুটা দিব তার 3 ভাগের 1 ভাগ আমি হচ্ছে এই ক্লক পালসের মধ্যে পাবো। ঠিক তেমনি যেহেতু আমার এইটা হচ্ছে
কি হয়েছে, একবার 3 দিয়ে ভাগ হয়েছে, তারপরে ভ্যালুটা হয়েছে আবার 2 দিয়ে ভাগ। তার মানে এখানে আমি যে রেজাল্টটা পাবো সেটা হবে আমার এই যে সি সিঙ্কের 6 ভাগের 1 ভাগ। তার মানে এটা সহজে যদি আমরা বলি, বইতে যেটা বলা আছে যে এটা যদি আমার 3 ভাগের 1 ভাগ হয়, এই ক্লকের অর্ধেক রেজাল্টটা পাবো আমি হচ্ছে পেরিফেরাল ক্লকের মধ্যে। আর রিসেটের কাজ কোনো কিছুই না। রিসেটের কাজ কি, এই যে আমি রিসেট থেকে যে ইনপুটটা দিব, এই জিনিসটা মানে কি, আমরা নট গেট জানতাম, আর এই সাইনটা মানে হচ্ছে একটা বাফার। বাফারের কাজ কি, আমি ইনপুটে যা দিব, বাফার হচ্ছে কি করবে, সেটা নিয়ে আমাকে আউটপুটে আউটপুটে সেটা পাস দিবে। করবে। হ্যাঁ, তাহলে আমি এখানে রিসেটের মধ্যে যে ইনপুটটা দিব, সে হচ্ছে কি করবে, সেই ইনপুটটাই আমার এখানে পাস করে দিবে। তাহলে আমি রিসেটের মধ্যে এই মানে এই ব্লকের মাধ্যমে আমরা যে কোনো কিছু যে ভ্যালুটা দিব সেটাকে রিসেট করে ফেলতে পারি। আমি যদি কোনো কিছু রিসেট করতে চাই, তখন আমি এই রিসেট ব্লকের মাধ্যমে সেই কাজটা করব। এই হচ্ছে আমার মোটামুটি কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে বাফারিং কি জিনিস আর হচ্ছে মাল্টিপ্লেক্সিং কি জিনিস। বাফারের কাজ কি, বাফারের কাজ হচ্ছে আমরা যদি আপনার কাছে যে ইনপুটে যে জিনিসটা থাকবে সেটাকেই আমি যদি অন্য জায়গায় পাস করে দিতে চাই, তখন আমরা ব্যবহার করি হচ্ছে বাফার। আরেকটা জিনিস আছে ল্যাচ। যদি আমি কোনো আমার ইনপুটের ভ্যালুটা স্টোর করে রাখতে চাই, তখন আমরা ব্যবহার করি হচ্ছে ল্যাচ। আর ডিমাল্টিপ্লেক্সিং কখন করি, ডিমাল্টিপ্লেক্সিং করি আমরা এই জন্য যে ধরেন আমার 8086 এ কিছু পিন আছে এরকম, যেমন হচ্ছে AD0 থেকে AD15। এই পিনটার ক্ষেত্রে কি হয়, এই 16টা পিন কখনো অ্যাড্রেস পিন হিসেবে কাজ করে, কখনো আবার তারা ডেটা পিন হিসেবে কাজ করে। কিংবা হচ্ছে A19 থেকে এই A16 পর্যন্ত যে পিন গুলো আছে সেটা কখনো অ্যাড্রেস পিন হিসেবে কাজ করে, কখনো স্ট্যাটাস পিন হিসেবে কাজ করে। তাহলে সে আসলে কখন কোনটা হিসেবে কাজ করবে, ওই জিনিসটার জন্য আমাদের দরকার হচ্ছে ডিমাল্টিপ্লেক্স করা, অর্থাৎ দুইটাকে আলাদা আলাদা করে করব। আমরা যখন গত ক্লাসে পড়ছিলাম ওই যে রিড সাইকেল রাইট সাইকেল, মনে আছে যে T1 স্টেটের মধ্যে আমরা একটা সিগন্যাল দিতাম ALE, অ্যাড্রেস ল্যাচ এনেবল। ওইটা দেওয়ার পরে যখনই ওইটা 1 থাকতো, আমার অ্যাড্রেস গুলা কিন্তু চলে আসতো। তারপর ওইটা যখন 0 থাকতো, আস্তে আস্তে আমরা কি করতাম, ডেটা গুলাকে পাস করতে পারতাম। তো সেই জন্যই আমার এই পুরো জিনিসটা আমি কাকে দিয়ে ভাগ করব, মানে এই জিনিসটা অ্যাড্রেস হিসেবে কাজ করবে না ডেটা হিসেবে কাজ করবে, এই কাজটা করি হচ্ছে আমরা ওই ALE যে সিগন্যালটা ছিল তার মাধ্যমে। এখন আগে আমরা দেখে আসি যে বাফার গুলো আসলে কি কি টাইপের হইতে পারে। বাফার গুলা এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেখানে হচ্ছে আমাদের 3 রকমের বাফার আছে। একটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রাই স্টেট বাফার। ট্রাই স্টেট বাফার মানে বুঝতেই পারতেছি এখানে হচ্ছে 3টে স্টেট থাকবে, একটা ইনপুট স্টেট, একটা আউটপুট স্টেট, আর একটা হচ্ছে আমার কন্ট্রোল করার জন্য। তাহলে এই যে কন্ট্রোল পিনের মধ্যে যদি আমি 0 দেই, তাহলে আপনি ইনপুটে যাই দেন না কেন, আমি আউটপুটে কিন্তু কিছু পাবো না। কেন? কারণ আমার বাফারটা তখন অফ থাকবে। যখন আমি এই কন্ট্রোলের মধ্যে 1 দিব, তখন আমি ইনপুটে যেই ভ্যালুটা দিব, অর্থাৎ ইনপুটে যদি তখন আমি 0 দেই, তাহলে আমি আউটপুটে পাবো হচ্ছে কত, 0। যদি আমি ইনপুটে 1 দেই, তাহলে আমি আউটপুটে পাবো হচ্ছে 1। এখানে আমরা যদি এখন খেয়াল করি, তাহলে আমাদের 3টে স্টেপ আসতেছে। আমার হচ্ছে কন্ট্রোল সিগন্যাল যদি 1 হয় তার জন্য 2টে স্টেপ, আর যদি আমার কন্ট্রোল সিগন্যাল 0 হয় তার জন্য একটা স্টেপ। এই জন্য এই পুরো যে বাফারটা আছে এই বাফারটাকে আমরা বলি হচ্ছে ট্রাই স্টেট বাফার। এরপরে যেটা আছে সেটাকে বলা হয়েছে ইউনি ডিরেকশনাল অক্টাল বাফার, আরেকটা আছে হচ্ছে বাই ডিরেকশনাল অক্টাল বাফার। তাহলে অক্টাল যেহেতু এখানে বলা আছে, তার মানে বুঝতে পারতেছি যে এখানে যদি 1 বিট সে ট্রান্সফার করতে পারে, তাহলে এখানে সে ট্রান্সফার করতে পারবে হচ্ছে 8 বিট করে। এখন এই যে প্রথম ছবিটা আছে সেটা হচ্ছে ইউনি ডিরেকশনাল অক্টাল বাফারের জন্য। এখানে আপনারা দেখেন, এখানে 0 থেকে 7 পর্যন্ত 8টা পিন আছে, এবং এটার ক্ষেত্রেও আউটপুট পিন আছে 0 থেকে 7 পর্যন্ত 8টা। আর এই পাশেরটা যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে বাই ডিরেকশনাল। কেন এটা বাই ডিরেকশনাল? কারণ এখানে খেয়াল করে দেখেন 2টা বাফার আছে। তাহলে ইউনি ডিরেকশনালের ক্ষেত্রে কি হয়, আমাদের যে বাফারটা আছে সেটাকে আমরা কি করছি, 2 ভাগে ভাগ করে নিছি। এটাকে 2 ভাগে ভাগ করে নিছে ওরা, এবং 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে প্রথম যে 4টা পিন আছে সেই বা প্রথম 4টা যে ইনপুট পিন আছে সেটার জন্য আমরা কি করছি, একটা আউটপুট এনাবেলার রাখছি, আর সেকেন্ড 4টা পিনের জন্য আমরা আরেকটা আউটপুট এনাবেলার রাখছি। এখন এইখানে যদি আমি 0 দেই, তাহলে সে কি করবে, এই 4টা পিনের মধ্যে আমার রেজাল্ট যাই থাকুক না কেন, আমি কিন্তু আউটপুটে কোনো কিছু পাবো না। এটার ভ্যালু যখন আমি 1 করে দিব, তখন এই 4টা পিনের মধ্যে আমার ইনপুটে যাই আসবে, আমি হচ্ছে আউটপুটে সেই ভ্যালু গুলাই দেখতে পারবো। ঠিক তেমনি সেকেন্ডটার ক্ষেত্রেও সেম। এই জন্য আমরা এই ধরনেরটাকে বলতেছি হচ্ছে ইউনিডিরেকশনাল অক্টাল বাফার, কারণ এখানে আমরা 8 বিট পর্যন্ত ট্রান্সফার করতে পারি। আর এইটার ক্ষেত্রে আমরা একটু দেখি, এটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে আছে হচ্ছে 2টা বাফার, এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে বাই ডিরেকশনাল। অর্থাৎ আমি কখনো কখনো এই A0 থেকে A7 কে ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি, আবার কখনো আমি B0 থেকে B7 পর্যন্ত
এই ভ্যালুগুলোকে ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমি কখন কোনটাকে ইনপুট নিব আর কখন কোনটাকে আউটপুট করব সেটার জন্য এখানে আরেকটা পিন আছে, এটাকে বলতেছি আমরা ডিরেকশন পিন। এই ডিরেকশন পিনের মাধ্যমে আমরা বলে দেই যে ধরেন ডিরেকশন যদি 0 হয় তাহলে সে এ থেকে বি তে ডেটা ট্রান্সফার করবে, আর ডিরেকশন যদি 1 হয় তাহলে সে বি থেকে এ তে ডেটা ট্রান্সফার করবে। তাহলে আমরা ডিরেকশনের মাধ্যমে বলে দেই যে আসলে সে এখন কোন ডিরেকশনে ডেটাটা পাস করবে। আর এখানে আমার সিই দিয়ে বোঝানো হচ্ছে যে আমার এই যে চিপটা আছে সেটা এনাবেল করার জন্য আমরা এই সিই পিনটাকে ব্যবহার করতেছি। তাহলে আমার যদি এ থেকে বি তে ডেটা পাঠানো লাগে তাহলে সে এই বাফারটা ইউজ করবে। যদি আমার বি থেকে এ তে ডেটা পাঠানো লাগে তখন আমাদের এই বাফারটা ইউজ করবে। সেই জন্য আমরা এই ধরনের বাফারকে বলি হচ্ছে ট্রান্সিভার, অর্থাৎ আমি এখান থেকে ডেটা ট্রান্সমিটও করতে পারি, আবার চাইলে আমি ডেটা রিসিভও করতে পারি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের ল্যাচ। ল্যাচ কি বলছিলাম যে ল্যাচ হচ্ছে আমার ভ্যালু স্টোর করে রাখতে পারে। তো এখানে ২ রকমের ল্যাচ দেওয়া আছে। একটা হচ্ছে একটা ইনপুট যদি থাকে আপনার, অর্থাৎ ১ বিট স্টোর করার জন্য আপনারা এই ল্যাচ ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা ৮ বিট স্টোর করতে চান অর্থাৎ অক্টাল ল্যাচ ব্যবহার করতে চান তখন আমরা ব্যবহার করব হচ্ছে এই ধরনের ল্যাচ। তাহলে এই ক্ষেত্রেও কি সেম, যে আমার যদি ডি তে ইনপুট আমি যাই দিব, আমরা জানি হচ্ছে এই ফ্লিপ ফ্লপের মাধ্যমে কিউ তে সেই ভ্যালুটাই ধরে রাখে। যে যদি আমরা ক্লক ইনপুট দেই অর্থাৎ ক্লক পালসে যতক্ষণ 1 থাকবে আমি ডি তে যা দিব আমি আউটপুটে তাই পাবো। এরপরে যদি আপনি ক্লক অফ করে দেন ওই ভ্যালুটাই কিন্তু আমার কিউ তে স্টোর হয়ে থাকবে। ঠিক তেমনি অক্টালের ক্ষেত্রেও সেম, আমি এই ডি তে যে ইনপুটটা দিব সেটা হচ্ছে আমি এই কিউ এর প্রত্যেকটাতে আমি আউটপুটটা পাবো। আর যদি আপনি কোনো কারণে ক্লক পালস না দেন তাহলে হচ্ছে কি হবে, আগের যে ভ্যালুগুলো ছিল সেগুলাই সে এখানে স্টোর করে রাখবে। এখন এটার জন্য আপনারা দেখেন এই ক্লকটা দেওয়া হয়েছে, এটার জন্য আমরা আলাদা একটা পিন রাখছি। এখানে জি দিয়ে বোঝানো হয়েছে, জি দিয়ে সম্ভবত গেট এই টাইপের কিছু বোঝানো হয়। আর হচ্ছে ওসি দিয়ে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে একটা আউটপুট কন্ট্রোলের জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করছি। তাহলে এটা দিয়ে আমরা বুঝাই যে আমি ধরেন কোনো কারণে পালস দিচ্ছি এখানে, আমার ডি থেকে ভ্যালু আসলো কিউ তে, কিন্তু আমার এখানে যে ওসি সিগন্যাল সে হচ্ছে এখান থেকে 0 জেনারেট করতেছে। মানে 0 জেনারেট করলে তো এটা এখন অ্যাক্টিভ হবে, ধরেন এখানে 1 জেনারেট করতেছে। যদি আমি এখান থেকে 1 জেনারেট করে তাহলে আমার কি হবে, এই জিনিসটা তখন অফ হয়ে থাকবে। তাহলে যদি আমার এই জিনিসটা অফ হয়ে থাকে তাহলে আমার কি হবে, এই জায়গায় আউটপুটটা আসলেও স্টোর হইলেও আমি কিন্তু এইখানে বিটগুলোর মধ্যে রেজাল্টটা অ্যাক্সেস করতে পারবো না। অর্থাৎ আমার ভ্যালুগুলো কিন্তু মাঝখানে জমা হয়ে পড়ে থাকবে। কোনো কারণে ধরেন আবার এর মধ্যে ইনপুট যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আমরা আগের স্টেপে যে ভ্যালুগুলা পাওয়ার কথা ছিল সেগুলা কিন্তু আমরা মিস করে গেলাম। সেই জন্য অবশ্যই আমরা যখন ক্লক জেনারেটর দিব আমরা একটু খেয়াল রাখবো যাতে আমার যে আউটপুট কন্ট্রোলটা আছে সেটাও যেন অ্যাক্টিভেট করা থাকে, যাতে করে আমরা ডি থেকে ইজিলি কিউ তে আউটপুট গুলা জেনারেট করতে পারি। আচ্ছা, তারপরে ওই একই কথাবার্তা বলা হয়েছে একটু আগে যেটা বলে আসলাম যে আমরা ওই যে বাস বাফার বা ডি মাল্টিপ্লেক্স করার জন্য কি করতাম, এই টি ওয়ান এর মধ্যে এএলই একটা সিগন্যাল দিতাম। এই এএলই সিগন্যালটা যখনই সে পাইতো সে হচ্ছে কি করতো, আমার হচ্ছে অ্যাড্রেস গুলাকে মানে অ্যাক্টিভেট করে দিত, তখন আমার পিন গুলা কি করতো, এই পিনের মাধ্যমে আমার যে অ্যাড্রেস গুলো আসার কথা ছিল সেই অ্যাড্রেস গুলা চলে আসতো। এরপরে টি ওয়ান স্টেটে যখন আমার এএলই পিনটা আবার 0 হয়ে যাইতো, এরপরে মানে টি ওয়ান স্টেটের পরে টি টু তে গেলে আমার পিনটা 0 হয়ে যাইতো, তখন সে নরমালি কি করতো, ডেটা ট্রান্সমিট বা রিসিভ এর মাধ্যমে আমরা হচ্ছে রিড রাইট অন্যান্য ফাংশন গুলো কাজ করতে পারতাম। এরপরে হচ্ছে আরেকটা জিনিস যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাস কন্ট্রোলার। তাহলে এইখানে আমার হচ্ছে এই বাস কন্ট্রোলারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা জানি যে মিনিমাম মোডের মধ্যে এই সিগন্যাল গুলা ছিল, যার কারণে আমরা কি করতে পারতাম, মেমোরি ইন্টারফেসিং ইজিলি করতে পারতাম। আমরা যখন মেমোরি ইন্টারফেস করছিলাম তখন হচ্ছে কি করছিলাম, মিনিমাম মোডের মাধ্যমে করছিলাম। কিন্তু আমরা যে গতদিন হচ্ছে রিড সাইকেল রাইট সাইকেল যখন পড়ছিলাম তখন দেখলাম যে আমরা ম্যাক্সিমাম মোডের মধ্যেও রিড আর রাইট করতে পারি। তাহলে এই ম্যাক্সিমাম মোডে যে আমরা রিড আর রাইট করব সেটা করার জন্য তখন আমার ব্যবহার করতে হয় হচ্ছে এই বাস কন্ট্রোলার। কারণ 8086 আমাকে ডিরেক্টলি এই মানে হচ্ছে রিড বা রাইট করতে দেয় না ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে। তখন আমরা ব্যবহার করি একটা এক্সট্রা জিনিস যেটাকে আমরা বলতেছি হচ্ছে বাস কন্ট্রোলার। এই বাস কন্ট্রোলার ইউজ করার কারণেই আমরা কিছু এক্সট্রা সিগন্যাল তখন পাইছিলাম, যেমন হচ্ছে কোথায় গেল এই যে এমআরডিসি বা এমডব্লিউসি, এই এক্সট্রা কিছু সিগন্যাল আমরা তখন দেখতে পাইছিলাম। এই সিগন্যাল গুলো আসে আসলে যেহেতু আমরা এটা ম্যাক্সিমাম মোড ব্যবহার করতেছি সেই জন্য আমরা ওই বাস কন্ট্রোলারের জন্য এইসব এক্সট্রা সিগন্যালও জেনারেট হয়। আচ্ছা, তাহলে হচ্ছে প্রথম যে ৩টা পিন আছে যেহেতু S0 S1 S2 এগুলা এস দিয়ে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এগুলা দিয়ে আমরা কি করব, যে স্ট্যাটাস আউটপুট হিসেবে বা স্ট্যাটাস ইনপুট হিসেবে এগুলাকে আমি ব্যবহার করব।
এগুলো আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে কমান্ড সিগন্যাল গুলাকে জেনারেট করার জন্য। অর্থাৎ আমি এখন স্ট্যাটাস গুলা দিয়ে বলে দিব যে আমি আসলে এখন কি কাজ করতে চাই। এরপরে আছে হচ্ছে অ্যাড্রেস এনাবলার। যেহেতু এটার উপর বার আছে সেইজন্য এখানে বলছে যে এটা একটা লো সিগন্যাল অ্যাক্টিভেট করে এবং এখানে দিলে কি হয়, অ্যাড্রেস এনাবলার এর মাধ্যমে আমরা হচ্ছে মেমোরি কন্ট্রোল সিগন্যাল গুলাকে অ্যাক্টিভেট করতে পারি। মেমোরি কন্ট্রোল সিগন্যাল হচ্ছে আমার এইখানে, এই দেখেন এই যে কন্ট্রোল সিগন্যালটা আছে, তাহলে আমি কি করতে পারি, এই কন্ট্রোল সিগন্যালকে অ্যাক্টিভেট করার জন্য আমরা ব্যবহার করতেছি হচ্ছে এই AEN যেটা আছে সেইটা। তারপর আছে আমার হচ্ছে ক্লক। এই ক্লকের কাজটা হচ্ছে আমরা একটু পর পর হচ্ছে এখানে ক্লক পালস জেনারেট করব। তারপর আছে আপনার CEN, যেটাকে আমরা বলতেছি কন্ট্রোল এনেবল সিগন্যাল। এটা দিয়েও আমরা কি করি, এই যে কন্ট্রোল সিগন্যাল গুলো আছে সেগুলাকে আমরা জেনারেট করতে পারি। এই CEN এর মাধ্যমে আমরা হচ্ছে 8288 এর যে কমান্ড আউটপুট গুলো আছে, অর্থাৎ আমার যে কন্ট্রোলারের যে আউটপুট গুলো আছে সেগুলাকে এনেবল করার জন্য আমি হচ্ছে CEN ব্যবহার করি। তারপর আছে হচ্ছে আইও বাস। এটার মাধ্যমে হচ্ছে আমি এখন আইও বাস মোডের মধ্যে চলে যাব এবং সে হচ্ছে সিস্টেম বাসের মধ্যে কাজ করবে না ইনপুট আউটপুট বাস কাজ করবে, সেটা আমরা ডিফারেনশিয়েট করার জন্য এই সিগন্যালটা ব্যবহার করি। অর্থাৎ এখানে যদি আপনি 1 দেন তখন সে আইও বাসে কাজ করবে, যদি এখানে 0 থাকে তাহলে নরমালি সিস্টেম বাসের মধ্যেই সে কাজ করবে। ক্লক নিয়ে কথা বললাম যে ক্লক ইনপুট জেনারেট করে, আর ডিইএন দিয়ে বোঝানো হয়েছে যে আমরা ডেটা এনাবল সিগন্যাল। তাহলে এটার মাধ্যমে আমাদের যে ডেটা বাস বাফার গুলা থাকবে সেগুলাকে কন্ট্রোল করার জন্য আমরা এই ডিইএন টাকে ব্যবহার করতেছি। তারপর আছে আমার ALE, অ্যাড্রেস ল্যাচ এনাবল। এটা অনেকবার বলে ফেলছি যে এটা আসলে আমরা মাল্টিপ্লেক্স করার জন্য ব্যবহার করতেছি, যে আমরা আসলে অ্যাড্রেস লাইন নিয়ে কাজ করব না ডেটা নিয়ে কাজ করব, এটাকে ডিফারেনশিয়েট করার জন্য আমরা ALE সিগন্যালটা ব্যবহার করি। DTR দিয়ে বোঝানো হচ্ছে যে আমি ডেটা ট্রান্সমিট করতে চাই না রিসিভ করতে চাই, এটা বোঝানোর জন্য আমরা এই সিগন্যালটা ব্যবহার করি। তারপরে MRDC মানে হচ্ছে মেমোরি রিড কন্ট্রোল, MWCE মানে হচ্ছে মেমোরি রাইট কন্ট্রোল, আইও দিয়ে বোঝানো হচ্ছে ইনপুট আউটপুট রিড, এটা দিয়ে বোঝানো হচ্ছে ইনপুট আউটপুট রাইট। তাহলে এই কাজগুলা করার জন্য আমরা হচ্ছে এই সিগন্যাল গুলা ব্যবহার করব। যে আপনি মেমোরি থেকে রিড করতে চান তাহলে এটাকে অ্যাক্টিভেট করবেন, যদি আপনি মেমোরি থেকে রাইট করতে চান তাহলে হচ্ছে আপনি এই সিগন্যাল গুলা অ্যাক্টিভেট করবেন। ঠিক তেমনি আমরা গত ক্লাসে পড়ে আসলাম যে আরো এক্সট্রা দুইটা সিগন্যাল থাকে, সেটা হচ্ছে অ্যাডভান্স মেমোরি আর একটা হচ্ছে অ্যাডভান্স ইনপুট আউটপুট। তাহলে যদি আমরা অ্যাডভান্স মেমোরি বা অ্যাডভান্স ইনপুট আউটপুট নিয়ে কাজ করতে চাই তখন আমরা হচ্ছে এই সিগন্যাল গুলা নিয়ে কাজ করব। এরপরে INTA দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি যখনই হচ্ছে আমরা কোনো রকমের রিড রাইট করতে চাই তখন আমার কি করতে হয়, ইন্টারাপ্ট করতে হয়। তো আমি যে ইন্টারাপ্টটা রিসিভ করছি সেটার জন্য আমরা এই ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিনটাকে ব্যবহার করি। আরো ২টা পিন আছে, এটাকে বলা হচ্ছে MCE, যেটাকে দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে মাস্টার ক্যাসকেড এনাবল, অর্থাৎ আরেকটা PDEN দিয়ে বোঝানো হচ্ছে পেরিফেরাল ডেটা এনাবল। এই ২টা দিয়ে আমরা কি কাজ করি, যে যখন আপনার হচ্ছে এই ইনপুট আউটপুট বাফার যেটা পিন যেটা ছিল এই পিনটা যদি 0 থাকে তাহলে আমার এই যে আমার যে ইনপুট কন্ট্রোল ইন্টারাপ্ট কন্ট্রোলারটা থাকে, আমরা দেখছিলাম যে ওইখানে কিছু আমার হচ্ছে ক্যাসকেডেড ডিস্ক থাকতো বা হচ্ছে ক্যাসকেডেড রেজিস্টার টাইপ থাকতো। তাহলে ওই জিনিসগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান তখন হচ্ছে আমরা কি করব, এই MCE পিনটা নিয়ে কাজ করব। আর যদি আমি এটা নিয়ে কাজ করতে না চাই, যে আমি পেরিফেরাল ডিভাইস থেকে শুধুমাত্র ডেটা আনা নেওয়ার কাজ করব, তখন আমি হচ্ছে এই পাশের সিগন্যালটাকে নিয়ে কাজ করব। এই হচ্ছে মোটামুটি প্রত্যেকটা পিনের কাজ।